দর্শক আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো বাংলাদেশের আজকের পর্বে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, উন্নয়নের গতিধারায় বাংলাদেশ। স্বাধীনতার ৪৮ বছর পর এসে তরুণদের ভূমিকা কতটুকু ছিল বাংলাদেশ নির্মাণে, বাংলাদেশ বিনির্মাণে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা। অত্যন্ত দুজন তরুণ আমাদের অতিথি হিসাবে আজকের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। একজন রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। আরেকজন অতিথি শেখ গালিবুর রহমান, আইটি বিশেষজ্ঞ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, কথা বলবো আমাদের তরুণদের ভূমিকা শীর্ষক বিষয়গুলো নিয়ে। এবং দুজন সম্মানিত অতিথি আজকের স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমেই তথ্য প্রযুক্তি খাতের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি, আমরা দেখতেও পাচ্ছি। আপনি এই তথ্য প্রযুক্তি নিয়ে, আইটি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এখন নিউ ইয়র্কে আপনি আছেন। বাংলাদেশের আসলে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশ কোন পথে হাঁটছে, সঠিক পথে হাঁটছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় অ্যাবসলিউটলি আমরা অনেক ভালো করছি। আপনি যদি দেখেন এবার গত বছর আমাদের আইসিটি এক্সপোর্ট, যেটা আমরা 700 মিলিয়ন থেকে 1 বিলিয়নে পৌঁছতে সক্ষম হয়েছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশনের যেখানে বলা হয়েছে যে আমরা আমাদের আইটি এক্সপোর্টকে $5 বিলিয়ন করা হবে 2023-র ভেতরে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, ইজ ইট এনাফ? মেবি নট। আমাদেরকে আরও বড় মাপের ট্রেনিং এবং রিসোর্স স্কিল প্রডিউস করতে হবে। সেই লক্ষ্যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সমস্ত সেক্টরের লোকজনকে একসাথে কাজ করতে হবে বলে আমি মনে করি। বাট আমার মনে হয় সোফার আমরা রাইট ট্র্যাকে যাচ্ছি। আচ্ছা, আমরা আসতে চাই হচ্ছে ইজাজ ভাইয়ের কাছে। আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশ আসলে বিনির্মাণে তরুণদের ভূমিকা, যে আমরা এই বিষয়টা নির্ধারণ করেছি, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে সঠিক পথে হাঁটছে কিনা? না, আসলে বাংলাদেশ সঠিক পথে হাঁটছে কি হাঁটছে না, এটা আসলে বিশ্লেষণ করতে গেলে সামাজিক এবং রাজনৈতিক সব দিকেই বিবেচনা করতে হয়। তা মনে হয় না আজকের আলোচনাতে আমরা রাজনীতি নিয়ে খুব একটা বেশি আলাপ আলোচনা করব। তারপরেও যেহেতু অগ্রগতির কথা বলা হচ্ছে, সে শুধু একটু বলে নিতে চাই যে আমরা পত্রপত্রিকায় এখন যেভাবে দেখছি দুর্নীতি যেভাবে চলছে, এবং অতীত এবং গোটা 11 বছর, প্রায় 11 বছর ধরে দুর্নীতি যেভাবে চলেছে, এবং নবম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াও একটা কথা বলেছিলেন। সো এইগুলো সবই প্রতিফলিত হচ্ছে। আবার অন্যদিকে আমরা জিডিপি গ্রোথও দেখতে পাচ্ছি, কিন্তু জিডিপি গ্রোথটাই জিডিপি গ্রোথই যে আমাদের সব, তা কিন্তু সঠিক নয়। সিকিউরিটিরও একটা ব্যাপার আছে, মানবাধিকারের ব্যাপার আছে, গণতন্ত্রের ব্যাপার আছে। বাট সেদিকটা আমি আর যেতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিনির্মাণ বা বাংলাদেশের অগ্রগতি, এর মধ্যে আমি যে পেশার থেকে এসেছি, আইনজীবী পেশার থেকে, এটা যে জুডিশিয়ারিটাকে বলা হয় মেরুদণ্ড, বাংলাদেশের যে কোনো একটা মেরুদণ্ড, এবং জুডিশিয়ারি হচ্ছে সংবিধানের গার্জিয়ান, প্রোটেক্ট করে। কেউ যদি সংবিধান ভায়োলেট করে, সেখানে আশ্রয়স্থল হলো জুডিশিয়ারি সেটাকে বলে যে ওইটাকে ভায়োলেশন হয়েছে কি হয়নি। এখন জুডিশিয়ারি পার্সপেক্টিভ থেকে আমি একজন লয়ার, উকিল, আমি হলাম অফিসার অফ দ্য কোর্ট। এখন আমাদের ইদানিং দেখা যাচ্ছে বেশ গত 10-12 বছর হবে লর প্রতি মানুষের ঝুঁকিটা বেড়েছে, তাদের ইন্টারেস্ট বেড়েছে, আসছে, অনেক ছেলে পেলে আসছে। এখন যেরকম আসছে ওরকম ঝরেও যাচ্ছে, কম্পিটিশন ইজ দেয়ার। বাট আমি যেটা বলতে চাই যে জুডিশিয়ারিতে যখন নবীনরা যখন আসে, তখন তাদের আসলে জুডিশিয়ারিটা ইজ আপনার এখানে ইটস এ ভেরি অ্যাম্বিশিয়াস প্রফেশন, অ্যান্ড দ্য স্কাই হাই ইজ দ্য লিমিট। ওকে, আই মিন এটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আপনার যতটুকু মেধা এবং আপনি যতটুকু পরিশ্রম করবেন, আপনি ঠিক অতটুকুই উঠতে পারবেন। আপনি অন্যের সাথে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ হবে না, আপনার মেধা দিয়ে আপনাকে উঠতে হবে। সো এখানে এই প্রফেশনটা এরকম একটা প্রফেশন যেখানে আমরা নিজেদেরকে লার্নেড বলি। এখানে পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। রিসার্চ, কেস লজ, প্রতিদিন আইনের আপডেটস জানতে হবে। কোর্টে আমরা যারা কোর্ট গোয়িং লয়ার আছি, আমরা কোর্টে বসেও আমরা অনেক কিছু শিখতে পারি। এক একটা জাজমেন্ট, এক একটা লয়ার যখন
আর্গিউ করে, ওখান থেকে শেখার আছে অনেক কিছু। একটা জাজ যখন জাজমেন্ট দেয়, হি ডিফাইন্স ওয়াই হি ইজ গিভিং দ্যাট জাজমেন্ট, অন হোয়াট গ্রাউন্ড হি ইজ গিভিং দ্যাট জাজমেন্ট, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। সো এটা বলা যেতে পারে যে ফ্রিতে আমরা অনেক কিছু শিখতে পারছি, এবং মৃত্যু আগ পর্যন্ত একজন লয়ার শিখতেই থাকে প্রতিনিয়ত। এবং এইখানেই যখন শেখার ইয়েটা আসে, যেরকম my brother Mr. Galib is an IT, right? So উনি যখন আইটির কোনো কিছু করবে, he needs a lawyer, right? So এখন লয়ার কি একমাত্র সেই যে আইন পড়ে বুঝে, তা কিন্তু না। আইন কিন্তু উনিও পড়ে বুঝতেছেন, আপনিও পড়ে বুঝতেছি। তারপরও লয়ারদের কেন কারণ আমাদের লয়ারদেরকে এডুকেশনটাই করা হয়, আমরা বলি ব্যাচেলার্স অফ ল, আইন নিয়ে পড়াশোনা করে আসতেছি। তো মানসিকভাবে আমাদের চিন্তা ভাবনাটা ওইরকমভাবেই হয়ে থাকে, কীভাবে ইন্টারপ্রেট করতে হবে, কী করতে হবে। প্লাস একজন লয়ারকে কিন্তু লাইক হি নিডস টু নো, মানে শুধু আইনটা জানলেই হলো না, গালিব ভাইকে বলতে হবে হোয়াট হি ওয়ান্টস, হাউ হিজ টেকনোলজি ওয়ার্কস, অ্যান্ড দেন আমি চিন্তা করব যে এই লটাকে কীভাবে ফিট করবো, বা এই লটাকে ইন্টারপ্রেট এভাবে করা যায় কিনা, বা এইভাবে ওনার কোম্পানিকে চালানো যায় কিনা। সো আ লয়ার হ্যাজ টু বি ভেরি স্টুডিয়াস। পরিশ্রমের ব্যতীত আইন পেশায় আসলে কোনো ইয়ে নাই, অল্টারনেটিভ নাই, পরিশ্রম করতেই হবে, পড়াশোনা করতেই হবে। আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা। আসলে আইটি খাতে তরুণরা আসলে আগ্রহটা কেমন, বা তরুণটা আসার পরে মানে কি আপনার পরামর্শটা কি? তো আমার মনে হয় আমার বাংলাদেশের গত 3 বছর আগে আমি যে বাংলাদেশকে দেখতাম আসার পরে, সেই বাংলাদেশ এখন 3 বছর পরে অনেক ডিফারেন্স। আমি যখন আসি আমি দেখি ঘরে ঘরে তরুণরা এখন এন্টারপ্রেনার হতে চায়, নিজের একটা আইডিয়া তৈরি করতে চায়, তারা পিচ দেওয়া শিখতেছে, উদ্যোক্তা হতে চায়, এবং অনেক ইনিশিয়েটিভ আছে। আমি আমার এক ভাই বেসরকারিভাবে, তার সাথে আমি আড্ডা মারছিলাম গত পরশুদিন, সে 2 লক্ষ তরুণীকে 64টা জেলায় ট্রেনিং দিয়েছে। তার বেসরকারিভাবেও কিন্তু এই উদ্যোগগুলো আসছে, যেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে তরুণ সমাজ তারা এক্সপ্লোরেট হচ্ছে, রাইট, এন্টারপ্রেনারশিপের দিকে, এবং এখান থেকেই হয়তো শত শত ইন্ডাস্ট্রি বেরিয়ে আসবে আগামী 10 বছর পরে। মানে সম্ভাবনাটা আসলে কতটুকু দেখছেন? তরুণরা অনেকেই আসলে কিন্তু মানে সিদ্ধান্তহীনতায় ভুগে। আইটি খাতে আসার পরে পড়াশোনা নিয়ে বা জব ফ্যাসিলিটিটা আসলে কেমন আপনার কাছে কি মনে হয়? খুব ভালো প্রশ্ন। আইটি খাত নিয়ে কথা বলি তাহলে একটু ডিটেলসে। দেখেন, আউটসোর্সিং নিয়ে আমাদের মাতামাতি, আমাদের অনেক কথা চলছে দেশে, রাইট। পোটেনশিয়ালি আমাদের দেশের আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি হতে পারে, আমরা চেষ্টা করলেই সেখানে যেতে পারি। আমাদের বর্তমানে যদি দেখেন, আমাদের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি কি? গার্মেন্টস সেক্টর। আমরা ক্লোদিংয়ে ভালো, ম্যানুফ্যাকচারিংয়ে ভালো, সেখানে আমরা দেখি যে $19 বিলিয়ন আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে, রাইট। $19 বিলিয়ন ভিতরে 6 বিলিয়নের আবার আমরা মেটেরিয়ালস কিনি, তো আসলে 14 বিলিয়ন, হ্যাঁ। এবং সেকেন্ড হাইয়েস্ট যে আমাদের ইনকাম রয়েছে সেটা কিন্তু রেমিটেন্স, এবং আইসিটি রয়েছে 3rd নম্বরে। কিন্তু আমরা যদি একটু কেস স্টাডি করে ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়ার আইটি ইনকাম হচ্ছে $174 বিলিয়ন, রাইট। তার মধ্যে 62% ইউএসএ থেকে আসে। পৃথিবীর বড় 10টা কোম্পানির 7-8টাই কিন্তু ইউএসএ তে। তো এই ইন্ডিয়া যেভাবে ডেভেলপ করলো আইসিটি সেক্টরে, তো এই কেস স্টাডিটা, এই প্যাথটা যদি আমরা ফলো করি, তা আমাদের মেরিটকে এদের সাথে অ্যাড করে আমরা কিন্তু চাইলে 20 বিলিয়ন 30 বিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে পারি 5-6 বছরের ভিতরে। তো সেটার জন্য প্রপার ট্রেনিং দরকার, আইটি ট্রেনিং তো দরকার, কোর্স মানে কন্ট্যাকচুয়াল ট্রেনিং দরকার, এবং তার সাথে সাথে আমাদের দেশের তরুণকে মোটিভেশন করতে হবে, তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে। তো এটা এর জন্য আমাদের যে আইসিটির অর্গানাইজেশনগুলো আছে, বেসিস, বাক্য এবং বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। তো গভর্নমেন্টও সচ্ছল, কিন্তু আমাদের ইউএসএতে যারা আছেন বা সারা পৃথিবীতে যারা এনআরবিস আছেন, এই ট্রেনিংগুলো যারা দিতে পারেন, তাদেরও চলে আসা উচিত দেশকে গড়ার জন্য। কারণ আমি একজন তরুণ, আমি কিন্তু একটা আইটি ইনস্টিটিউট আমার আছে, এবং আমি বাংলাদেশে শুধু এসেছি আবার দেশপ্রেমের টানে, এবং আমার লক্ষ্য হচ্ছে আমি 2 লক্ষ আইটি রিসোর্স প্রডিউস করব, এবং ভিন্ন ধরনের আইটি রিসোর্স প্রডিউস। আপনি কন্ট্রিবিউশন করছেন, বাংলাদেশ বিনির্মাণে কন্ট্রিবিউশন করছে, রাইট। আপনার কাছে আসতে চাই যে আমরা তরুণদের ভূমিকার কথা বলছি, মানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তো বাংলাদেশ বিনির্মাণে বা বাংলাদেশ উন্নয়নের জন্য কাজের ইয়েতে আমরা কাজ করা উচিত বলে আমরা মনে করি। আপনার কাছে কি মনে হয়, আপনার পেশা থেকে আসলে কতটা তরুণদের ভূমিকা কতটুকু রয়েছে? হ্যাঁ, আমাদের পেশায় আসলে তরুণরা যখন নতুন আসে, একজন ল গ্র্যাজুয়েট হয়ে যখন একজন ইন্টার্ন হয়ে কোনো সিনিয়রের সাথে কাজ করা শুরু করে, তার কিন্তু অনেক পদ
পথ পেরিয়ে এবং অনেক পদক্ষেপকে অর্জন করে তারপরে তাকে একজন অ্যাডভোকেট হতে পারে। তো এখন প্রথমে ইন্টার্ন করবে, তারপরে অ্যাডভোকেট হবে, তারপর আবার একটা টাইম ফ্রেমে পরে আবার হাইকোর্টে পরীক্ষা দিয়ে আবার হাইকোর্টে অ্যাডভোকেট হয়ে এইটা করে আসতে আসতে এবং এখান থেকে শিক্ষার প্রসেসটা শুরু হয়। তো এই শিক্ষণীয় ব্যাপারটা থেকে নিয়ে আসার পর আমরা যদি এখন বলতে চাই যে তরুণরা কিভাবে করতে পারে, এখন বাংলাদেশে আগে আমরা মনে করতাম যে কোর্টে যাওয়াটাই বোধহয় ওকালতি, কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে কথা বলবো এটাই বোধহয় ওকালতি। না, ওকালতির কিন্তু এখন খাত অনেক যে আমাদের দেশে বেড়ে গেছে। হ্যাঁ, যে কর্পোরেট কাজ যেটা বলি, ইনহাউস এখন অনেক বড় বড় কোম্পানিরা, যদিও দুটো কোম্পানি ফার্মাসিউটিক্যাল দুটো কোম্পানি চলে যাচ্ছে বিদেশি, কিন্তু তারপরেও যে ইনহাউস যে বড় বড় ওখানেও কিন্তু ইনহাউস লয়ারদেরকে রাখা হচ্ছে, দে অলসো কন্ট্রিবিউট, কর্পোরেট কাজে কন্ট্রিবিউট করে। তারপরে আপনার এই যে এখন যে ডেভেলপমেন্টের আসছে কিছু, এখানে আপনার অনেক ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের ব্যাপারে আপনার লিগাল ইনপুট লাগে, অ্যাগ্রিমেন্ট করতে গেলে ইনপুট লাগে। সো আলটিমেটলি এখানে যে আপনার শুধু কোর্ট গোয়িং লয়ার্স বা একজন কোর্ট প্লিডারই যে আসলে লয়ার তা ঠিক না। মানে একজন LLB graduate who is an advocate and practicing inside a company or practicing in his own chamber, এবং যেসব ডেভেলপমেন্টের খাতে যেরকম ভাই আসছেন, আমি শিওর বাংলাদেশে ওনার নিশ্চয়ই কোনো লয়ার লাগবে। সো হি উইল বি লুকিং ফর এ গুড লয়ার এবং ডেভেলপমেন্ট যদি হয়, আপনার সামাজিক উন্নয়নও তত হবে, সেটা আমাদের চোখে পড়বে, পেশাগত উন্নয়ন হবে। সেই ক্ষেত্রে আপনার লেবার স্কিল থেকে শুরু করে টেকনিক্যালিটিস থেকে শুরু করে লয়ারদের স্কিলও কিন্তু বাড়বে। কারণ এখন আমার কাছে যদি ধরেন গালিব ভাই আসলো আমার কাছে, অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট ইফ হি হ্যাজ কনফিডেন্স অন মি, দেন প্রবাবলি আই উইল স্টার্ট লার্নিং হিজ বিজনেস অ্যান্ড দ্য টেকনোলজি, আই নো দ্য ল। তাহলে হয়তো ওই একসঙ্গে কাজ করতে গেলেই আমাদের যদি এক্সপার্টিস না থাকে, এক্সপার্টিস ডেভেলপ করবে। এবং আমার মনে হয় গালিব ভাইয়ের মতো লোকেরা যখন আসবেন, এবং আমাদের ইয়াং লয়াররা কিন্তু এখন কিন্তু যারা বাইরে থেকে পড়াশোনা করে আসতেছে, স্পেশালি বাইরে বলবো, তারা কিন্তু সাবজেক্ট পিক অ্যান্ড চুজ করতে পারে। কর্পোরেট কমার্শিয়াল হিল বি নোয়িং হি কেম ফ্রম ইউএস, এডিআর করতে পারে। আমি যেরকম যখন 2003-এ বার করেছিলাম, 3-4 বছরে বার করেছিলাম, তখন আমার সাবজেক্ট বারের একটা এক্সট্রা সাবজেক্ট ছিল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মানে কোর্টের বাইরে কীভাবে একটা লিটিগেন্টের সমস্যার সমাধান করা যায় নিজেদের মধ্যে বসে। সো এরকম টপিক ওয়াইজ অনেক কিছু আছে। এবং একটা তরুণ যদি ইচ্ছা করে এবং সে যদি পরিশ্রম করে, তার যদি টার্গেট থাকে, এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গেই একটা লয়ারও কিন্তু ডেভেলপ হবে। যদি সোসাইটিতে যদি ইনভেস্টমেন্ট না থাকে, আপনি দেখবেন লিটিগেশন, কমার্শিয়াল লিটিগেশন নাই, পার্সোনাল লিটিগেশন দ্যাটস এ ডিফারেন্ট জিনিস। Property litigation by আমি ওনাকে মারলাম, উনি আমাকে মারলেন, that's a different জিনিস। But if you come to from the angle of corporate and commercial perspective, right, ইনভেস্টমেন্ট যত বাড়বে, আপনার তখন কিন্তু ডিসপিউটের জায়গাও, কন্ট্রাকচুয়াল ডিসপিউটের জায়গাও তত বাড়বে। তো যত বাড়বে তত লয়ারদের ইনভলভমেন্টও বাড়বে, ইনফ্লুয়েন্সও বাড়বে, এক্সপিরিয়েন্সও বাড়বে, এক্সপার্টিসও বাড়বে। এবং আমি যখন আমার জীবনে শুরু করেছি, আমি আমার সিনিয়রের সঙ্গে কাজ করছি, সিনিয়র থেকে শিখেছি, তারপরে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, আমি এখন কাজ করছি। আমার কাজ করতে করতে প্রতি পদে পদে আমি নতুন জিনিস শিখছি, মানে আই এম লার্নিং এভরি ডে। আমার জুনিয়র যে হবে, আই উড বি এবল টু হেল্প হিম, সো হি উইল বি গেইনিং নলেজ ফ্রম মি অ্যান্ড আই উইল বি শেয়ারিং নলেজ। তো আমাদের প্রফেশনের ব্যাপারটাই হচ্ছে শেয়ারিং, গেইনিং। সো যত ডেভেলপমেন্টের দিকে যাবে কমার্শিয়াল, তত হচ্ছে লয়ারদের ইনভলভমেন্ট বাড়বে, এবং তত সেরকম ভাবে তখন লয়াররা can contribute, plus they can also skill themselves. Right. So it depends on the social economic aspect. এবং তরুণ লয়াররা যারা আসছে, বিলিভ মি, মানে দে আর মাচ মোর ব্রাইটার অ্যান্ড শার্পার দ্যান আস। অনেক ভালো করছে তারা, অনেক ভালো করছে। আমরা আরেকবার আসবো। আপনারা দেখছেন হ্যালো বাংলাদেশ। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পর আবার ফিরে আসবো এই আলোচনায়। সময়ের পালাবদলে বদলে গেছে সঞ্চয় ও বিনিয়োগের ধারা, উন্নয়নে এসেছে গতি, বেড়েছে মাথাপিছু আয়। সময়ের প্রয়োজন এখন উপার্জিত অর্থের নিরাপত্তা ও মুনাফা।
কিন্তু বিনিয়োগকৃত অর্থ হালালভাবে সঞ্চিত হচ্ছে তো? প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংকে রয়েছে ইসলামী ব্যাংকিং সেবা, যা পরিচালিত হয় বিজ্ঞ আলেমগণের সমন্বয়ে শরিয়া সুপারভাইজারি কমিটির নির্দেশনায়। সারা দেশে 135টিরও অধিক শাখা, 2টি সাবসিডিয়ারি ও এজেন্ট ব্যাংকিং সহ বিশ্বব্যাপী 8টি এক্সচেঞ্জ হাউস নিয়ে প্রতিনিয়ত মিটিয়ে চলেছে মানুষের ব্যাংকিং চাহিদা। এই ব্যাংকে আল ওয়াদিয়া ও মুদারাবা পদ্ধতিতে ডিপোজিট গ্রহণ করা হয় এবং বাই মজ্জল, বাই মুরাবাহা, HPSM ইত্যাদি পদ্ধতিতে সকল ধরনের বিনিয়োগ সুবিধা দেওয়া হয়। রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধা। ইসলামিক ব্যাংকিং সেবায় নিরাপদে থাকুক আপনার উপার্জিত অর্থ। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছি আইটি খাত নিয়ে, আইটি নিয়ে কথা বলছি। আপনার কাছে কি মনে হয় যে আসলে বাংলাদেশের যে তরুণগুলো, অনেক তরুণ বেরিয়ে আসছে এবং এই পেশার সাথে যুক্ত আছে, হ্যাঁ, এবং আগামীতে এই খাতের সম্ভাবনা কতটুকু রয়েছে? আমাদের সম্ভাবনা আকাশচুম্বী, রাইট? আমি যেটা আপনাকে বললাম যে আমরা মাত্র 40-45 বছরের একটা দেশ, রাইট? বিধ্বস্ত অবস্থায় স্বাধীনের পর থেকে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। তো যে স্পিডে আমাদের আইসিটি সেক্টর ডেভেলপ হচ্ছে, আমরা যদি স্পিডকে ধরে রাখতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি, আগামী 10 বছরের ভেতরে আমরা অকল্পনীয় বাংলাদেশকে চিন্তা করি। একটা গ্রামের সাধারণ কৃষকও কিন্তু তার এই প্রযুক্তির মাধ্যমে তার ধানের ক্ষেতে কি হচ্ছে সেটাও কিন্তু সে দেখতে পাচ্ছে শুধুমাত্র প্রযুক্তির কল্যাণে। জি জি, তো সেটাই তো আইসিটি। আপনি দেখবেন যে আমাদের দেশে 20 বছর আগে 7 কোটি লোক ছিল, এখন 16 কোটি লোক। আমাদের দেশের ফলন তো বেড়েছে এবং সেটা বেড়েছে সেই আইসিটির বা টেকনোলজির কল্যাণেই। আজকে আইওটি ডিভাইস কৃষকরা ইউজ করছে, গরুর খামারে আইওটি ডিভাইস ইউজ করা হচ্ছে, প্রযোজন বাড়ানো হচ্ছে, উৎপাদন বাড়ানো হচ্ছে। সো টেকনোলজির দ্বারাই কিন্তু সম্ভব হচ্ছে এবং তরুণদের একটা বিশাল ভূমিকা কিন্তু। এবং প্রযুক্তি যত ব্যবহার করা হবে তত কিন্তু তার উৎপাদন কষ্ট কমে যায়। হ্যাঁ জি, একটা কৃষক যদি তার প্রযুক্তি ব্যবহার করে, সে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু তার উৎপাদনের যে কষ্ট সেটা কিন্তু অনেক কমে আসছে, রাইট? এবং এই বিভিন্ন ডিভাইস যেটা আমরা এখন ইউজ করি, এটার কারণে এই আমাদের যে কৃষকের যে প্রবলেমগুলো ছিল, রাইট, ক্ষেত খামারে পোকামাকড় হতো, ফসল নষ্ট হয়ে যেত, এটাও কিন্তু কমে আসছে। এবং আমাদের দেশে অনেক ধরনের রিসার্চ কৃষির, এগ্রিকালচারের উপর হচ্ছে, যেটা ভেরি এফেক্টিভ এবং বাইরের দেশেও যাচ্ছে। আমাদের রিসার্চ কিন্তু বাইরের ইউনিভার্সিটিগুলো নিয়ে ইউজ করছে, অ্যাটলিস্ট এগ্রিকালচারের ক্ষেত্রে। আপনার ভাবনা কি, আগামীর ভাবনাগুলো কি? মানে আপনি বাংলাদেশ নিয়ে কি ভাবছেন? যে বাংলাদেশের কিন্তু আপনি একজন জি, আমি এতটুকু বলতে চাই যে তরুণদের শুধু টেকনোলজি এবং এন্টারপ্রেনারশিপই না, আমি ইজাজ ভাই একটা পয়েন্ট একটু ইলাবোরেট করতে চাচ্ছি, যে অনেক ভালো কথা সে বলেছেন। এই ল প্রফেশন এবং টেকনোলজি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের তরুণদেরকে আসতে হবে, রিগার্ডলেস অফ এনি পজিশন, তাদেরকে ওখান থেকে মেন্টরশিপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, রাইট? সেটা আইসিটি সেক্টরই হোক, গার্মেন্টস সেক্টরই হোক, আর লিগ্যাল সেক্টরই হোক, বিজনেসই হোক, আমাদের তো একটা ইকোসিস্টেম দরকার। সেই যেটা বললেন যে লয়ের ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আপনারা জানবেন আমাদের ল প্রফেশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজি চেঞ্জ হওয়ার সাথে সাথে। আমরা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টের কথা এজাজ ভাই বললেন, এই যে কন্ট্রাক্টগুলো আগে যেভাবে ট্রেডিশনালি হতো সেটা কিন্তু এখন হচ্ছে না। বা 5 বছর পরে যে ব্লক চেইন আসছে, স্মার্ট কন্ট্রাক্ট আসছে, তা আমাদের যারা বাংলাদেশে ল প্র্যাকটিস করছেন তাদের কিন্তু এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে হবে। এবং সেক্ষেত্রে ইজাজ ভাই যেটা বললেন, তরুণরা কিন্তু অনেক এগিয়ে আছে। এই জিনিসগুলো যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি, আমরা কিন্তু কমার্শিয়াল ল, ইন্ডাস্ট্রিয়াল ল তো পিছিয়ে যাবো, রাইট? তো আইটি ডেভেলপ করেও কিন্তু আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারবো না, আমাদের ওই সাপোর্টটাও দরকার। তো তরুণদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত প্রফেশনে এগিয়ে আসতে হবে। আপনি কি মনে করছেন, এগিয়ে আসতে হবে কিনা? না, এই জায়গায় আমি একটু অ্যাড করবো, বাট ইন আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। সেটা হচ্ছে যে কথা হলো যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কস্ট কমিয়ে নিয়ে আসছি। একই সঙ্গে কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে প্রযুক্তির কারণে কিন্তু আমাদের বেকারত্ব বাড়তে পারে। এখন তাই বলে কি আমরা প্রযুক্তি ব্যবহার করব না? অবশ্যই প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু একই সাথে আমাদের ইন্ডাস্ট্রিও বাড়তে হবে। সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বাড়ছে কিনা সেটার দিকে আমার মনে হয় আমাদের সবাই একটু নজর দেওয়া উচিত। কারণ এখন পত্রপত্রিকায় আমরা দেখছি যে বেকারত্বের হার প্রায় অনেকখানি বেড়েছে। প্লাস আমরা যেভাবে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণের ইন্ডাস্ট্রি আমাদের দেশে হচ্ছে না। সো এইটা যতক্ষণ না হবে, আমরা প্রযুক্তিগতভাবে যতই উন্নত হই, আকাশে যতই স্যাটেলাইট পাঠাই, আমার ওই বেকার ভাই বোনেরা যারা আছেন তাদের ঘরে যতদিন পর্যন্ত
ওই খাবার না উঠবে বা তারা যতদিন পর্যন্ত তাদের ছাদে না আসতে পারবে, নিজস্ব ছাদে না আসতে পারবে, সেখানে কিন্তু ওই আমার এই উন্নয়নটাকে কিন্তু আসলে ওরকম উন্নয়ন বলা যাবে না। আর আইন পেশার কথা যদি আমি বলি, আইন পেশায় কিন্তু আমাদের এই যে মনে করেন আমরা যারা প্রথম নবীনভাবে যখন আসি, আমাদের কিন্তু আইন পেশায় কিন্তু আমাদের প্রথম গেলেই কিন্তু আমাদের যে মোটা অঙ্কের অনেক টাকা পাই বা উই গেট পে, দ্যাটস নট ট্রু। আইন পেশার শুরুতে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, সো এতে হচ্ছে কি যে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের ছেলে বা মেয়ে বা যারা আর্থিকভাবে সচ্ছল না, তারা যখন আইন পেশায় আসতে চাচ্ছে, তারা কিন্তু অনেকভাবে স্ট্রাগল করছে। হ্যাঁ, সো এই আমরা অনেক বড় বড় লয়ারদের দেখি, হ্যাঁ এটা ঠিক যে দ্য লিমিট ইজ স্কাই হাই, বাট ইনিশিয়াল স্টেজে ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে ওদের আসার একটা কি বলা চলে, সেক্ষেত্রে বলা একটা হিন্ড্রেন্স, সোশ্যাল হিন্ড্রেন্স, যেহেতু ওরা এমন একটা আর্থিক সচ্ছলতার খাতের থেকে এমন একটা জায়গা থেকে আসতেছে যে তারা হয়তো বা পেশায় টিকে থাকার জন্য তাদের অনেক কষ্ট করতে হচ্ছে, অথবা ওনাদের চাকরির দিকে চলে যেতে হচ্ছে। তো সব কিছু মিলেই আবার সেই ওই সোশ্য ইকোনমিকের ব্যাপারটা চলে আসে। যদি ইন্ডাস্ট্রি বাড়ে, যদি কোম্পানিজ বাড়ে, কর্পোরেট সেকশনস বাড়ে, তাহলে এই যে ধরেন বেকারত্বের কথা বাদে দিলাম, যারা প্র্যাকটিসে থাকতে কষ্ট হচ্ছে বা আর্থিক সচ্ছলতার জন্য তারা চাকরি করছেন, তো এনাফ যদি থাকে তাহলে কিন্তু তারা ওই বড় বড় কোম্পানি থেকে চাকরি নিয়ে ওখানে কিন্তু ওনারা ওনাদের লিগাল ইনপুটটা দিতে পারে। সো আলটিমেটলি ইটস অল অ্যাবাউট সোশ্যাল ইকোনমি and how the investment or the reserves of Bangladesh are spent all together, এটাতে কিন্তু সবাইকে ইম্প্যাক্ট করে এবং আলটিমেটলি তরুণরাই দেশ এগিয়ে নিয়ে যায়, তরুণরাই চালায়। হ্যাঁ, আমরা পেশার থেকে আমাদের পেশার থেকে আমরা বলতে পারি যে আমাদের পেশা যে সিনিয়র বেসড পেশা। আমরা সিনিয়র, দেখা যায় যে একটা সময় সিনিয়রদের প্রতিচ্ছবি আমাদের উপরে চলে আসে। সো কিন্তু সেই বলে আমরা যতই এন্টারপ্রেনার হই, আমাদের মুরব্বীদের যে অভিজ্ঞতা সেটা দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সো মুরব্বীরা যদি সেই কাজগুলি করে দিয়ে না যায়, আমরা কিন্তু তরুণরা এগোতে পারবো না। বাট উই আর রেডি, বাট উই নিড স্পেস, উই নিড এনাফ ইনভেস্টমেন্ট, উই নিড এনাফ কোম্পানিজ, কর্পোরেটস, ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, শুধু সার্ভিস বেসড কান্ট্রি হলে হবে না, আমাদের কি ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রিও হতে হবে, প্রোডাক্ট বেসড, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। অ্যান্ড আইটি খাতেও ইজ এ হিউজ পোটেনশিয়াল। সো আই থিঙ্ক যদি প্রপারলি আগানো যায়, ইয়াংদেরকে পেট্রোনাইজ করা যায়, দ্য কান্ট্রি হ্যাজ ফিউচার। তালিফ ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। জি জি, তো অবশ্যই যেটা বললেন 100% একমত ইজাজ ভাইয়ের সাথে। আমাদের পাওয়ারটাই হচ্ছে ইয়ুথ। আপনি যদি আমাদের ডেমোগ্রাফিক্সও দেখেন, আমাদের ইয়ুথের সংখ্যা তো অনেক বেশি, হাফ অফ দ্য পপুলেশন ইয়ুথের ভিতরে পড়ে। তো এটা অনেক বড় একটা পাওয়ার, এবং সেম জিনিসটাই কিন্তু চায়না ইউজ করেছে, পপুলেশন পাওয়ার। ওদের কিন্তু কিচ্ছু ছিল না। আমি এখন বেইজিংয়ে গেলে চেনাই যায় না, আমার মনে হয় নিউ ইয়র্কের থেকে বেইজিং কনস্ট্রাকশনের দিক থেকে অনেক বেশি ডেভেলপ। তো এবং ঠিক 30 বছর আগে ওটা ছিল না। তো এই ইয়ুথদেরকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন কান্ট্রি, সিঙ্গাপুরকে দেখেন, মালয়েশিয়াকে দেখেন, আমাদের চোখের সামনে দিয়ে কিন্তু এরা অনেক উপরে উঠে গিয়েছে। তো এই ইয়ুথদেরকে আমরা পেট্রোনাইজ যদি করতে পারি তাহলে সেটা সম্ভব, কিন্তু আমাদের একটাই সমাধান, ট্রেন আপ করতে হবে। স্কিলড রিসোর্স ইজ দ্য কি। আমরা যদি স্কিল রিসোর্স তৈরি করতে পারি তাহলেই ইন্ডাস্ট্রি হবে এবং বিভিন্ন বাইরের ইন্ডাস্ট্রিগুলো আসবে। এবং প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আমাদের সেই স্কিলড লেবারটা দরকার। এবং আমাদের বাইরের যে কনসাল্টিং কোম্পানিগুলো আছে যৌথভাবে দেখেন, ইন্ডিয়াকে দেখেন আপনি, ইন্ডিয়ার বাইরের যখন, বাংলাদেশে তো কার ম্যানুফ্যাকচার্ড হয় না, ইন্ডিয়াতে হয়। কিন্তু রুলটা হচ্ছে যখন ইন্ডিয়াতে কোনো গাড়ি বা মোটরসাইকেল বা কার ম্যানুফ্যাকচার্ড হবে, তো ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে ট্যাগ করতে হবে। তো এই ধরনের উদ্যোগ নিতে হবে আমাদেরকে রিসোর্স তৈরি করতে হবে, তারপরে বাইরের টেকনোলজিকে এনে যৌথভাবে দেশের ভিতরে ইন্ডাস্ট্রি প্রডিউস করতে হবে। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি অনেক বড় একটা কনসাল্টিং কোম্পানিতে আছি, আমি প্রায় ইন্ডিয়া ট্রাভেল করি, আপনি জানলে অবাক হবেন, আমার কোম্পানির অ্যাকসেঞ্চারের 1.5 লক্ষ লোক আছে ইন্ডিয়াতে। ব্যাঙ্গালোরে একটা 4 একর একটা অফিস আছে, হায়দ্রাবাদে আছে। তা আমাদের কিন্তু ঢাকায় কিন্তু নাই। অ্যাকসেঞ্চার একটা 120টা দেশে আছে, কিন্তু বাংলাদেশে নেই। তো আমাদের এই যদি জব সেক্টরকে প্রডিউস করতে হয়, আমাদের ওই কোম্পানিগুলোকে, কনসাল্টিং কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করার মতো স্কিলড লেবারটা আগে তৈরি করতে হবে। তা আমি কিন্তু খুব হোপফুল। আমি আবারও বলি যে আমরা খুব বেশি দিন না আমরা স্বাধীন হয়েছি,
আমাদের স্পিড ঠিক আছে, আমাদের শুধু ইউনিট কি আমরা আশাবাদী আপনি কি মনে করছেন, আশাবাদী কিনা? আশাবাদী তো হতেই হবে, আশা যদি না থাকে এগোবো কিভাবে? জি। হ্যাঁ, তবে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমার মনে হয় আমাদের আরো ভালো করার উচিত ছিল, বা আরো ভালো করতে পারতাম, বা ওই বিষয়ে আর নাই যাই। তবে হ্যাঁ, আশাবাদী আমরা, দেশ উন্নত হবে, ডেভেলপমেন্ট খাত বাড়বে, দুর্নীতি কমবে, এবং দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তবে আসবে দেশ, সুখী সমৃদ্ধ হবে এই সোনার বাংলা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।